আগুন লাগিয়ে দাও কুটিতে, আর সব লুটের মাল নিয়ে ফিরে চলো সবাই। রাখাল আর সুবলের অন্ত্যেষ্টি সম্পূর্ণ হয়েছে মা? হ্যাঁ বাবা ঠাকুর, আমরা সব কাজ শেষ করেই ফিরেছি। দলের আর কারো গুরুতর আঘাত? এই পরিণতির জন্য আমিই দায়ী ঠাকুর। সমস্ত ভুল, সমস্ত দোষ, সমস্ত কিছু আমার ভুলের জন্য আমার চোখের সামনে দুটো প্রাণ চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না ঠাকুর। সমস্ত দোষ আমার। আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে কঠিন শাস্তি দিন। হ্যাঁ অর্জুন, তোমার কৃতকর্মের জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত। তোমার হঠকারিতায় আজ দলের এত বড় ক্ষতি হয়েছে, কিন্তু শাস্তি আমি তোমাকে দেব না, দেবে আমার মা দেবী চৌধুরানী। কারণ তুমি তার অনুমতির অপেক্ষা না করে দলকে বিপদে ফেলেছ। তাহলে রানীমা আমাকে শাস্তি দিন, আমাকে কঠিন শাস্তি দিন। আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আপনি শুধু আমাকে শাস্তি দিন। তোমাকে আর নতুন করে কি শাস্তি দেব সর্দার? যা শাস্তি পাওয়ার তা তো পেয়েই গেছো। না রানীমা, আমার জন্য দুটো প্রাণ চলে গেছে, আমার জন্য আমার দু ভাইয়ের জীবন চলে গেছে। কোনো শাস্তি আমার জন্য যথেষ্ট নয় রানীমা, কোনো শাস্তি আমার জন্য যথেষ্ট নয়। এই যে তোমার চোখের জল, তোমার অনুশোচনা, এটাই তো তোমার সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত সর্দার। শুধু তুমি একা নও, আমরাও শাস্তি ভোগ করছি। আমরা আমাদের দলের দুই সন্তান, দুই সহযোদ্ধাকে হারিয়েছি। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? অনন্ত, ত্রৈলোক্য, ভীমার যেখানে পরিচর্যা হচ্ছে সর্দারকে সেখানে নিয়ে যাও।
আমরা অভিযানে সফল হয়েছি। আমরা শুধু সর্দার ফতেমা রুকসানাকে উদ্ধার করিনি, সাহেব কুটি লুট করে তা চালিয়ে দিয়ে এসেছি। ওরা ওদের অত্যাচারের উচিত শিক্ষা পেয়েছে। দেবী চৌধুরানী তার প্রথম অভিযানে সফল হয়েছে বলে একদিকে যেমন আমি খুশি হয়েছি, আরেকদিকে অসন্তুষ্ট আর বিস্মিত হয়েছি। অর্জুন হঠকারিতা করে দলের বিপদ ডেকে এনেছে জানার পরেও তুমি কি করে একা সাহেব খুঁটিতে যাওয়ার সিদ্ধান্ত নিলে মা? আমি তো একা ছিলাম না বাবা ঠাকুর, আমি জানতাম আমার পেছনে নিশিরাও আছে। তাই আমি তাদের সংকেত দিতে দিতে গেছিলাম। তবুও বলবো তুমি দেবী চৌধুরানী। তোমার সম্পর্কে সাহেবরা খুব ভালো করে জানে। ওদের তুমি এত বড় আঘাত এনেছ, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য মরণপণ চেষ্টা করবে। জানি বাবা ঠাকুর, ওরা এই স্থানেও হামলা চালাতে পারে। কিন্তু আমি আর কোনো ক্ষয়ক্ষতি চাই না। ওদের গোপনে ঝটিকে আক্রমণ করে নাজেহাল করে দিতে হবে, যাতে ওরা প্রস্তুতির সময় না পায়। আর আমাদের কোনো নিরাপদ জায়গায় সরে যেতে হবে। আমি খোঁজ করছি, খুব শীঘ্রই এমন দুর্ভেদ্য জায়গা আমরা পেয়ে যাব, যেখানে ইংরেজরা পা রাখতে সাহস পাবে না। আর যতদিন না আমরা নতুন আস্তানায় যাচ্ছি, আমাদের চূড়ান্ত সতর্কতায় থাকতে হবে। দাঁড়াও মা, আজ তোমার জন্য দল এত বড় জয় লাভ করলো, তার জন্য তোমার অভিবাদন প্রাপ্য। জয় জয় দেবী চৌধুরানীর জয়। 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 না বাবা ঠাকুর, এই জয়ধ্বনি আমার প্রাপ্য নয়। কেন মা? নেতৃত্ব তো তুমিই দিয়েছ, তোমার নামে জয়ধ্বনি দেব না? বাংলার নারীরা যে দুর্বল নয়, তার প্রমাণ আমি দিয়েছি। কিন্তু আমাদের দলে যে আমাকে রানী বলে মেনে নিতে অনেকেরই আপত্তি আছে। যে দলে আমাকে নিয়ে মতবিরোধ, সে দলে আমি রানী হতে চাই না বাবা ঠাকুর। আপনি আমাকে দায়ভার থেকে মুক্তি দিন। বেশ, দলের সকলেই যখন আছো, তখন তোমরাই সিদ্ধান্ত নাও। আমার সিদ্ধান্ত মতো মাকে তোমাদের নেত্রী, বাংলার রানী দেবী চৌধুরানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু এটাও ঠিক, তোমরা অনেকেই আমার মাকে রানী হিসেবে মেনে নিতে পারোনি। তোমাদের যদি মনে হয়
এই দলে মায়ের থেকে বেশি দক্ষ বা যোগ্য আছে তার নাম প্রস্তাব করো। এখন তোমাদেরই সিদ্ধান্ত নেওয়ার সময়। আমাদের ক্ষমা করো মা, তোমার যোগ্যতা দক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, কিন্তু আমাদের আজ চোখ খুলে গেছে। আজ থেকে তুমি সর্বসম্মতিক্রমে আমাদের রানী। তুমি শুধু ঠাকুরের সিদ্ধান্ত নেওয়া দেবী চৌধুরানী নও, আমাদের মনেও তোমার জন্য রানীর আসন পাতা রইল মা। তুমি পারবে এই দলকে সঠিক পথে চালাতে, ইংরেজদের অত্যাচারের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে। জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়, জয় দেবী চৌধুরানীর জয়। ব্রজ, ব্রজ, এটা খুব কষ্ট হচ্ছে না? শোন না বাবা, এই যে এই ফলটুকু একটু মুখে দে। কাল থেকে তো কিচ্ছু খাসনি। আচ্ছা, মুখে কিছু না দিলে এবার শরীরটা তো ভেঙে যাবে। না মা, আমার ইচ্ছে করছে না মা। পারছি না বললে হবে? কবিরাজ মশাই বারবার বলেছে আপনি ভালো করে খাওয়া দাওয়া না করলে যে শরীরে বল পাবেন না। আপনি কোনো কথাই শুনতে চাইছেন। শেষকালে আমাদেরই বদনাম হবে আপনার ঠিক করে সেবা করিনি বল। বেশ দিদি, অসুস্থ মানুষের সঙ্গে ওরভাবে কথা বলো না। তুই থাম সাগর। আমি আমার স্বামীর সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা তোর থেকে শিখতে হবে আমাকে। আহ, তোমরা দুজন চুপ করবে? অসুস্থ মানুষের সামনে দাঁড়িয়ে। ব্রজ, ও ব্রজ, ব্রজ, ভোলা কবিরাজ মশাইকে ডাকতে গেছে বাবা। তার আগে তুই একটু কিছু মুখে দিয়ে নে না। আর এই ওষুধটাও তো লাগাতে হবে। আমি বেটে এনেছি ওষুধটা। আসুন কবিরাজ মশাই, আসুন। ওই তো এসে গেছে। কবিরাজ মশাই, কাল রাত থেকে খুব কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। মাথা একেবারে তুলতেই পারছে না। ভোরবেলা তো জ্বরের ঘোরে ভুলও বকেছে। বাবা পূজেশ্বর,
ব্যথাটা একটুও কমেনি? না, হাতটা পাথরের মতন হয়ে গেছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। কিছু একটা করুন কবিরাজ মশাই, আমার ছেলেটার মুখের থেকে যে তাকাতে পারছি না। শুধু দিন রাত ঠাকুরকে দেখে চলেছি। আমার প্রজেক্টকে ভালো করে দাও ঠাকুর। শুধু ঠাকুর ডাকলে হবে না মা, এবার কলকাতা থেকে সাহেব ডাক্তার ডাকার ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব, না হলে বিপদ হবে। বিপদ? কি বলছেন কবিরাজ মশাই? না না, অমন কথা আপনি মুখেও আনবেন না কবিরাজ মশাই। আমার প্রচুর কোনো বিপদ হতে পারে না। না বলে যে উপায় নেই, অবস্থা যে গুরুতর। কার্তুজের বিষে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা শরীরে, আমি আর ভরসা পাচ্ছি না। আমাদের কি সর্বনাশ হলো মা। ভোলাদা, তুমি তুমি এক্ষুনি ছুটে কাছারি ঘরে যাও, গিয়ে বাবা সেই এক্ষুনি খবর দাও। হ্যাঁ, গিয়ে বল আজই কলকাতায় লোক পাঠাতে হবে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, সাহেব ডাক্তার কলকাতা থেকে আসতে সেও তো প্রায় দিন তিনেক সময় লেগে যাবে। ততক্ষণ তো আপনি ভরসা। আমি যথাসাধ্য চেষ্টা করছি মা, আমার ভয় হচ্ছে যদি ধনুষ্টঙ্কার হয়। না না, আমার প্রজা কিচ্ছু হতে পারে না, আমার প্রজা কিচ্ছু হবে না। তুমি শান্ত হও মা। কি করে শান্ত হবো বাবা? তোকে এই অবস্থায় দেখে আমি কি করে শান্ত হবো? আমি যে শান্ত হতে পারছি না। ব্রজ ভালো হয়ে যাবে। কবিরাজ মশাই, আমি আপনার অনুমতি না নিয়েই কলকাতায় লোক পাঠিয়ে দিয়েছি। কালকে সাহেব ডাক্তার চলে এলো বলে। ব্রজ ব্রজ ভালো হয়ে যাবে, ওকে ভালো হতেই হবে। ক্ষত বেশ গভীর, এবার একটু এদিকেও নজর দাও। আর হ্যাঁ, খুব বেশি হাঁটাচলা করবে না, ক্ষতর মধ্যে ধুলো ময়লা লাগলে ক্ষত বিষিয়ে যেতে পারে। আমার নিজেকে নিয়ে চিন্তা নেই মা, আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। ওই ল্যান্সটার সাহেব সে তো আর বসে থাকবে না, প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে আরো বড় সৈন্য নিয়ে আক্রমণ করবে। ওদের কাছে কামান আছে, বন্দুক আছে, আমরা মুখোমুখি লড়াই ওদের সাথে পেরে উঠবো না। ওরা যদি তোমাকে ধরে নিয়ে যায় তখন কি হবে? মাকে ধরার আগে ওদের আমাকে প্রাণে মারতে হবে। আমি বেঁচে থাকতে মাকে। থাক, আমার জন্য আর কাউকে প্রাণ দিতে হবে না। এমনিতে আমাদের দলের দুজন শহীদ হয়েছে, আর তোমরা চিন্তা করো না, 2-1 দিনের মধ্যেই আমরা এই আস্তানা পরিবর্তন করব। আমাকে ধরার ক্ষমতা ইংরেজ ফৌজের নেই। জানো মা, এই একদিনে যেন কতটা জানলাম, কতটা চিনলাম। এই যেমন তোমাকে নতুন করে চিনলাম, তোমার সম্পর্কে সমস্ত ভুল ধারণা আমার ভেঙে গেল, সেরকম আরেকজন মানুষকেও চিনলাম, যাকে আমরা সবাই এতদিন ধরে ভুল ভেবে এসেছি। কার কথা বলছো সর্দার? জমিদার হরবল্লভ রায়ের ছেলে ব্রজেশ্বর রায়। আমরা তো তাকে এতদিন শত্রু বলেই ভেবে এসেছি,
কিন্তু মা, তিনি আমাদের সত্যিকারের বন্ধু, শুভাকাঙ্ক্ষী। বাহ, হরবল্লভ রায়ের ছেলে তোমার কাছে এত বড় শুভাকাঙ্ক্ষী হয়ে উঠল সর্দার। কেউটের বাচ্চা কেউটেই হয়। দৈত্য বলে প্রহ্লাদ জন্মায় দিবা। জমিদারের ছেলে হয়ে তিনি চান দেশকে ইংরেজ শাসন মুক্ত করতে। তার কাছে আসল ডাকাত হলো ইংরেজরা। আমরা দেশমাতার সৈনিক, দেশমাতার সন্তান। উনি এত বড় কথাটা বলেছেন? হ্যাঁ নিশি, বলেছেন। যিনি আমাদের এত বড় সম্মান দিতে পারেন, তিনি আর যাই হন খারাপ মানুষ হতে পারেন না। তাছাড়া ওনার জন্য আজকে আমি বেঁচে আছি, না হলে এই রাখাল আর সুবলের মতো আমাকেও শহীদ হতে হতো। আমি প্রথম দিন থেকে জানি উনি ভালো মানুষ, আমাদের প্রকৃত বন্ধু। তুমি এখন এখান থেকে যেতে পারো, আমরা রয়েছি সর্দারের কাছে। কিন্তু উনি কেমন আছেন না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আজ রাতে একবার ওনার কাছে যেতেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।